আচ্ছা, এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ আজকে 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর পর্বে রাজশাহী বোর্ড 2015 থেকে 2019 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রাজশাহী বোর্ড 2019, 20, 2018, 2017, 2016 এবং 2015 নিয়ে আলোচনা করব। তো প্রথম আলোচনা হবে রাজশাহী বোর্ড 2019 নিয়ে। তো রাজশাহী বোর্ড 2019-এ কী আছে দেখো, দেওয়া আছে শ্যাম লিমিটেডের নিম্নোক্ত তথ্যগুলি হলো নিম্নরূপ। দায়সমূহ কী কী দেওয়া আছে: শেয়ার মূলধন, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, তারপর দেওয়া আছে প্রদেয় নোট, বকেয়া বেতন। তো দেখো এখানে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট আর বকেয়া বেতন, এই চারটা হলো চলতি দায়। এরপর সম্পদে কী কী দেওয়া আছে: মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, স্থায়ী সম্পদ। তাহলে মজুত পণ্য, প্রাপ্য হিসাব আর হাতে নগদ, এই তিনটা হলো চলতি সম্পদ। সমন্বয় বলা আছে সারা বছরের বিক্রয়ের পরিমাণ ছিল 12 লাখ টাকা। কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভ ধরেন, মানে যার উপর লাভ ধরবে সেটাই হবে 100%, আর যা পার্সেন্টেজ বলবে সেটা। তাইলে এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে 20% লাভ যোগ করলে বিক্রয় মূল্য বের হয়। তার মানে কি 100%-এর সাথে 20% যোগ করতে হবে, তাহলে 120% হবে। তো 120% সমান হলো বিক্রয়। বুঝতে পারছো? তাইলে কিন্তু পার্সেন্টেজ বের করতে হবে এই 12 লাখকে 120 দিয়ে ভাগ করে। নিট মুনাফার পরিমাণ 60,000 টাকা। ওকে, মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় 100% আমরা জানি, তাহলে কীভাবে বের করবো? এই 12 লাখকে 100%, 120% দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম 12 লাখ গুণন 100 ভাগ 120, ঠিক আছে, 10 লাখ টাকা। এখন আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে কি বের হয়ে যাবে? এটা মাইনাস হবে, বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে বের হয়ে যাবে মোট মুনাফা। ওকে, তো এটাই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে বলছে। তো এখানে চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। তো আমরা জানি চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন চলতি সম্পদও দেওয়া নাই, চলতি দায়ও দেওয়া নাই, তাহলে চলতি সম্পদ বের করে নিব। চলতি সম্পদ সমান জানি কি? মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব, হাতে নগদ। এখানে এই তিনটাই রয়েছে, এই তিনটা দিয়ে দিলাম, 1,18,000 টাকা হয়ে গেল। চলতি দায় ছিল 4টা: প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, বকেয়া বেতন। তাহলে 4টা যোগ করলে 58,000 টাকা হয়। তাহলে চলতি অনুপাত এবার বের করে ফেলি। চলতি অনুপাত 1,18,000-কে 58,000 দ্বারা ভাগ করলে 2.03:1 হয়। এরপর কি বলেছিল? কার্যকরী মূলধন অনুপাত বের করতে বলেছিল। তো কার্যকরী মূলধন অনুপাত বের করতে হয় চলতি সম্পদ মাইনাস চলতি দায় দিয়ে। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কার্যকরী মূলধন বের হয়। তো কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে কার্যকরী মূলধন অনুপাত বের হয়ে যায়। তো কার্যকরী মূলধন বের হলো কত? 60,000 টাকা। 60,000-কে 58,000 দিয়ে ভাগ করলে 1.03:1 অনুপাত হয়ে যায়। এরপর গ নম্বর প্রশ্ন বলেছে নিট মুনাফার অনুপাত, মজুত আবন্টন অনুপাত নির্ণয় করো। নির্ণয় করে মন্তব্য দাও। তাহলে নিট মুনাফার অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে আমাদের অবশ্যই বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। মজুত আবন্টন অনুপাতটাও বিক্রয়ের সাথে রিলেটেড। তো দেখো কিভাবে করা হয়েছে। তো নেট মুনাফার অনুপাত, নেট মুনাফাকে নেট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে অনুপাত বের হয়ে যাবে। তো নেট মুনাফা প্রশ্নে দেওয়া ছিল 60,000 আর বিক্রয় দেওয়া ছিল 12 লাখ টাকা। তো এখানে বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বা বাট্টা কোনো কিছু দেওয়া নাই, সরাসরি এটা দেওয়া আছে। তো এটাই, তো এর সাথে 100 গুণন করলে 5% হয়ে যায়। এরপর মজুত আবন্টনের অনুপাত বের করব। তো মজুত আবন্টন কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুত। তো বিক্রিত পণ্যের ব্যয় ছিল কত? 10 লাখ টাকা। গড় মজুত দেওয়া ছিল। মজুত কোথায় দেওয়া আছে? মজুত শুধু একটাই দেওয়া ছিল, এখানে প্রারম্ভিক সমাপনী কিছু দেওয়া নাই, তার মানে একটাই হবে 60,000 টাকা। এই যে 60,000 টাকা। তো তাহলে একটা থাকলে তো আর গড় বের করতে হয় না, একটাই বের করতে হয়। তো 60,000 ভাগ করে দিলাম, 10 লাখকে 60,000 দিয়ে ভাগ করলাম, 16.67 বার হলো, ঠিক আছে। এখন এটাকে মন্তব্য করতে বলেছে যে আসলে কেমন। তো নেট মুনাফার অনুপাত আমরা এর আদর্শ মান জানি আমরা 5 থেকে 10%। তো যেহেতু এটা 5% আছে, তার মানে কি নেট মুনাফার দিক দিয়ে বিবেচনা করলে এটা সন্তোষজনক। আর মজুত আবন্টন অনুপাতের আদর্শ মান আমরা জানি 8, কিন্তু এটা দেওয়া আছে
6-7 বার, তার মানে কি বেশি আছে, তার মানে এইটার অনুযায়ীও এটা সন্তোষজনক। ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্নটা, এটা রাজশাহী বোর্ড 2018-তে এসেছিল। দেখো এটা মূলধন ও দায় সময়তে কী কী দেওয়া আছে, প্রদন হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া মজুরি। এই চারটা কি চলতি দায়, এই চারটা হলো চলতি দায়। ঠিক আছে। তারপর কি দেওয়া আছে, লাভ ক্ষতি হিসাবের উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী ঋণ আছে, সঞ্চিতি তহবিল, মূলধন সঞ্চিতির সাধারণ শেয়ার মূলধন, এগুলো মূলধনের মধ্যে যাবে, সব মূলধন রিলেটেড। এরপর দেওয়া আছে নগদ, দেওয়া আছে নগদ তহবিল, সম্পত্তি দেওয়া আছে, চলতি সম্পদ যাবে, আসবাবপত্র স্থায়ী সম্পত্তি যাবে, অবলেখকের দোস্তরি, এটা একটা খরচ। ঠিক আছে, প্রাথমিক খরচ, এটাও খরচ। তো এই খরচগুলো আসলে তোমার হলো আর্থিক অবস্থা বিবরণীতে আসে, এগুলোকে অলেখ সম্পত্তি বলা হয়। ঠিক আছে, এই অবলেখকের দোস্তরি, প্রাথমিক খরচ, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, এই সমস্ত জিনিসগুলোকে অলেখ সম্পত্তি বলা হয়। তো আর কি কি দেওয়া আছে, মোটর গাড়ি দেওয়া আছে, মজুদ পণ্য প্রাপ্য হিসাবে, এই দুটো মজুদ পণ্য এবং প্রাপ্য হিসাবে এই দুটো কিন্তু চলতি সম্পদ। ঠিক আছে। সমন্বয় কি বলা আছে, দেখো মোট বিক্রয় 9 লাখ টাকা, যার মধ্যে 60% ধারে বিক্রয়। তাইলে এই 9 লাখ টাকা 60% করলে যে টাকাটা আসবে সেটি হবে ধারে বিক্রয়। তো বিক্রিত পণ্যের ব্যয় 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে। ওকে, অলেখ সম্পত্তির পরিমাণ নির্ণয় করে। দেখো ক নম্বর প্রশ্ন এটাই সে বলছে। তাহলে প্রাথমিক খরচ আর অবলেখকের দপ্তরি, এই দুইটা যোগ করে দিলে অলেখ সম্পদ বের হয়ে যাবে। ঠিক আছে। চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, এখানে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, অনুপাত বের করে দিও না, খুশিতে ঠেলায় আবার অনুপাত বের করে দিও না, এটা পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে চলতি অনুপাতের সূত্র আমরা জানি কি, দেখো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় সরাসরি দেওয়া নাই, চলতি সম্পদ এবং চলতি দায় সরাসরি বের করে নেব। তো চলতি সম্পদে কী কী রয়েছে, নগদ তহবিল, মজুদ পণ্য আর প্রাপ্য হিসাব দেওয়া রয়েছে। তো ক্যালকুলেশন করলে কত বের হলো, 4,40,000 টাকা। এরপর চলতি দায়ে কী কী দেওয়া রয়েছে, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া মজুরি। তো এটা ক্যালকুলেশন করলে 3,56,000 টাকা হয়। তো 4,40,000কে 3,56,000 দিয়ে ভাগ করলে কত হবে, 1.24:1 অনুপাত হয়ে যাবে। এরপর কার্যকরী মূলধন, আমরা কার্যকরী মূলধনের সূত্র কি জানি, চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করতে হয়, চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করতে হবে। তো চলতি সম্পদ দেওয়া রয়েছে কত, 4,40,000 টাকা, আর চলতি দায় দেওয়া রয়েছে 3,56,000 টাকা। তো এটা মাইনাস করলে কত হবে, 84,000 টাকা। এটা কিন্তু অনুপাত বের করতে বলে নাই, আমি বারবার বলতেছি। ঠিক আছে। তো অনুপাত বের করতে বলে নাই, এখানে শুধু কী বের করতে বলছে, চলতি কার্যকরী মূলধন অনুপাত বের করতে বলছে। ঠিক আছে। এরপর গ নম্বর প্রশ্ন বলছে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধন আবন্টন অনুপাত বের করো। তো বিনিয়োজিত মূলধনের সূত্র আমরা জানি, মোট সম্পদ থেকে চলতি দায় এবং অলিক সম্পত্তি মাইনাস করতে হয়। ঠিক আছে, চলতি দায় আর অলিক সম্পত্তি মাইনাস করতে হয়। তো মোট সম্পদ ছিল 12,05,500 টাকা এবং চলতি দায় ছিল 3,56,000 টাকা, আর অলিক সম্পদ বের করে নিলাম ক নম্বরে 77,500 টাকা। তো মাইনাস করলে কত হলো, 7,72,000 টাকা। ঠিক আছে, 7,72,000 টাকা। এরপর আমাদের কাজ হবে কর ও সুদপূর্ব মুনাফা, করবাদ ও সুদবাদ মুনাফা বের করব, নেট মুনাফা বের করব। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের কর ও সুদ পূর্ব মুনাফা বের করতে হবে। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, তারপর পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসছে, মাল্টিপল চলে আসছে। তাহলে দেখো এখানে কি হবে, 9 লাখ থেকে 5,30,000 এবং 42,000 মাইনাস করলে 3,28,000 টাকা হয় কর ও সুদ পূর্ব মুনাফা। এখন কর, সুদ ও কর বাদ নেট মুনাফা বের হবে। করের যেহেতু এই মুনাফার উপর 25% আয়কর দিতে হবে, তাহলে 3,28,000 থেকে 3,28,000-এর 25% আয়কর দিয়ে দেব। দিলে যেটা হবে সেটা রেজাল্ট আসবে কত, 2,46,000 টাকা। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হলো কর ও সুদ বাদ নেট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100। তো বিনিয়োজিত মূলধন আমরা পেয়ে গেলাম 7,72,000 টাকা, আর কর ও সুদ বাদ নেট মুনাফা পেয়ে গেলাম 2,46,000 টাকা। তো 2,46,000কে 7,72,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে বের হবে কত, 31.87%। ঠিক আছে। এরপর বিনিয়োজিত মূলধন আবন্টন অনুপাত বের করতে বলছে। তো বিনিয়োজিত মূলধন আবন্টন অনুপাত বের করলে নেট বিক্রয় থেকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করতে হয়। তো নেট বিক্রয় দেওয়া আছে কত, 9 লাখ টাকা, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 7,72,000 টাকা। এটা ভাগ করে দিলে
17 বার হবে, ঠিক আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল। কি বলা আছে দেখো, মোট মুনাফা দেওয়া আছে, তো নেট মুনাফা দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, বিনিয়োজিত মূলধন, চলতি সম্পদ, চলতি দায়, সমাপনী মজুত পণ্য। অনেক সহজ করে দিছে, এখানে ক্যালকুলেশন খুব কম। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় কি, বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়, ঠিক আছে। তো বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করে দিয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেছে। এরপর মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো। তো মুনাফা অর্জন ক্ষমতা, এই যে মোট মুনাফা অনুপাত আর নেট মুনাফা অনুপাত বের করতে হবে। তো মোট মুনাফাকে বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মোট মুনাফা অনুপাত বের হবে। নেট মুনাফাকে বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে নেট মুনাফা অনুপাত বের হবে। তো এটা বের করে দিলাম ক্যালকুলেশন। মোট মুনাফা অনুপাত বের হলো কত, 34%, আর নেট মুনাফা অনুপাত বের হলো 14.80%, ঠিক আছে। এটা কি, হ্যাঁ অনুপাত নিয়ে। তারপর চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত। তো চলতি দায় পরিশোধের সক্ষমতার জন্য আমরা জানি দুইটা অনুপাত, একটা হলো চলতি অনুপাত আর একটা হলো তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত, ঠিক আছে। তো চলতি অনুপাতে আমরা সূত্র জানি চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, আর তারল্য অনুপাতের সূত্র জানি তারল্য সম্পদ ডিভাইডেড চলতি দায়, ঠিক আছে। তো এটা আমরা করে নিব। চলতি অনুপাত বের করলাম, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায় সরাসরি দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে দিলাম। 1.97 হয়ে গেল। তরল সম্পদ, এখন তরল সম্পদ বের করতে হয় চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হয়, ঠিক আছে। আর তরল দায় যদি করতে যায় তাহলে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করতে হয়। তো তরল দায় না করে চলতি দায় দিয়ে সরাসরি ভাগ করতে পারে। তো 75,000 থেকে 10,000 টাকা মাইনাস করলে 65,000, আর চলতি দায় হবে 42,000। তো এটা ভাগ করলে 1.55:1 অনুপাত হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, ক্ষমতা যাচাই অনুপাত নির্ণয় করো। ওকে, হয়ে গেছে। এরপরে যে প্রশ্নটা আলোচনা করবো সেটা রাজশাহী বোর্ড 2016-তে এসেছিল। তো রাজশাহী বোর্ড 2016-তে দায় সমূহতে কী কী দেওয়া আছে দেখো। শেয়ার মূলধন, আয় বিবরণী, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোটস, 12% ঋণ দেওয়া আছে। আর সম্পত্তি দেওয়া আছে ভূমি ও দালান, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, প্রাপ্য নোটস, নগদ তহবিল, ঠিক আছে। এখানে চলতি সম্পদ, চলতি দায় কোনগুলো আমরা অবশ্যই জানি। সারা বছরে কোম্পানি বিক্রয়ের পরিমাণ ছিল 30 লাখ টাকা। বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। তো বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, মোট সম্পদ থেকে চলতি দায় এবং ভুয়া সম্পদ মাইনাস করতে হয়। তো চলতি দায় আগে নির্ণয় করে ফেলি। প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, এই তিনটাই চলতি দায়। আর এদিকে ভুয়া সম্পদ আছে, ভুয়া সম্পদ নেই। ভুয়া সম্পদ বা অলিক সম্পদ যেগুলোকে বলা হয় সেটা তো নেই। তো মোট সম্পদ কত ছিল, 18 লাখ টাকা। তো 18 লাখ টাকা চলতি দায় আগে বের করে নিই। প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোটস, এই তিনটা যোগ করলে কত হয়, 3 লাখ টাকা। তো 18 লাখ থেকে 3 লাখ টাকা মাইনাস করতে হবে। ভুয়া সম্পদ যেহেতু 0, এটা 0 দিয়ে দিলাম, 15 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে। এরপর চলতি অনুপাত ও তারল্য অনুপাত বের করতে বলছে। তো চলতি অনুপাত বের করার জন্য চলতি সম্পদ এবং চলতি দায় দরকার হয়। তো চলতি সম্পদ আগে বের করে নিই। নগদ তহবিল, প্রাপ্য নোট, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এই চারটা যোগ করলে চলতি সম্পদ হয়ে যায়। তো বের করলাম চলতি সম্পদ কত হলো, 6 লাখ টাকা। আর চলতি দায় ক নম্বরে বের করে নিয়েছি অলরেডি, 3 লাখ টাকা। তো এটা 6 লাখকে 3 লাখ দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। তাহলে 2:1 অনুপাত হয়ে যাবে। এরপর তারল্য অনুপাতের সূত্র আমরা জানি, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ, তাই না। তো এখানে মজুত পণ্য রয়েছে, অগ্রিম খরচ নাই, তাহলে 3 লাখ থেকে 6 লাখ থেকে 2,20,000 অগ্রিম মজুত পণ্য ছিল, সেটা মাইনাস করে দিলাম, 3,80,000 টাকা হলো। চলতি তারল্য দায় যেটা বের করতে হয়, চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করতে হয়। তো মাইনাস করলে 3 লাখ থেকে 1 লাখ মাইনাস করলে 2 লাখ টাকা হয়। তো 3,80,000-কে 2 লাখ দিয়ে ভাগ করলে বের হয় 1.9:1 অনুপাত। তো এটাই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। দায় মালিকানা অনুপাত ও মূলধন আবন্টনের অনুপাত নির্ণয় করো। তো দায় মালিকানা অনুপাতের সূত্র জানি, মোট বহিদায় ডিভাইডেড মালিকানা তহবিল গুণন। তো মোট বহিদায় বলতে এই যে মূলধন ব্যতীত যে দায়গুলো থাকে, স্বল্পমেয়াদী চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। তো চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়, এই যে 12% ঋণ, এইটা দেওয়া রয়েছে। আর মূলধন যেটা থাকবে, মালিকানা সত্ত্ব থাকবে। তো মালিকানা তহবিলে শেয়ার মূলধন থাকবে, আয় বিবরণী থাকবে। তো এই দুইটা যোগ করলে 12 লাখ টাকা। আর বহিদায় প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোটস, 12% ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ সহ আসবে, তাহলে 6 লাখ টাকা। তো 12 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করলে 0.50 অনুপাত হয়ে যায়, তাহলে 0.50:1 হবে। এরপর মূলধন আবন্টন অনুপাত বের করতে হবে। তাহলে নেট বিক্রয় থেকে বিনিয়োজিত মূলধন ভাগ দিতে হবে। তো নেট বিক্রয় দেওয়া আছে 30 লাখ টাকা, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে কত, 15 লাখ টাকা। তাহলে এটাকে ভাগ দিলে 2 বার হয়ে যায়।
এরপর 5 নম্বর প্রশ্নটা আলোচনা করব। আজকের জন্য শেষ এটি। রাজশাহী বোর্ড 2015-তে এসেছিল। দেখো দায় কী কী দেওয়া আছে, শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এগুলো সবগুলো মালিকানার মধ্যেই যাবে। 12% ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়। প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, এই 3টা চলতি দায়। ভূমি দালান কোটা, এটা স্থায়ী সম্পদ, কলকবজা, আসবাবপত্র, এগুলো স্থায়ী সম্পদ। মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, হাতে নগদ, এই 4টা হলো চলতি সম্পদ। আর প্রাথমিক খরচাবলী, এটা অলিক সম্পত্তি। ঠিক আছে, মালিকানা সত্ত্ব নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব কী কী? এই যে তোমার এখানে যে 4টা আইটেম দেওয়া আছে, শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এখান থেকে প্রাথমিক খরচটা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই 4টা যোগ করে মাইনাস প্রাথমিক খরচ দিয়ে দিলে যেটা বের হবে সেটা হলো মালিকানার সত্ত্ব বিবরণী। এরপর বের করতে বলছে মন্তব্য সহ চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত বের করো। তো চলতি অনুপাতের সূত্র আমরা জানি, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তো চলতি সম্পদে কী কী রয়েছে? মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, হাতে নগদ, যোগ করলে পাওয়া যায় 5 লাখ টাকা। চলতি দায় কী কী রয়েছে? প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, যোগ করলে কত পাওয়া যায়? 5,02,50,000 টাকা। তো এটাকে ক্যালকুলেশন করে 5 লাখকে 2,50,000 ভাগ করলে কত হবে? 2 হবে, 2:1 অনুপাত হবে। এরপর তড়িৎ অনুপাতের সূত্র হলো তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায়। তো তড়িৎ সম্পদ বের করতে হয় কিভাবে? চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ মাইনাস করতে হয়। তো এখানে অগ্রিম খরচ নাই, শুধু মজুত পণ্য রয়েছে। 5 লাখ থেকে 3 লাখ মাইনাস করলে কত হবে? 2 লাখ টাকা। তড়িৎ দায়, চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করতে হবে। তো ব্যাংক জমাতিরিক্ত 60,000 ছিল, এটা মাইনাস করলে 1,90,000। তো 2 লাখকে 1,90,000 দ্বারা ভাগ করলে 1.05:1 অনুপাত হয়ে যায়। ঠিক আছে, এখন মন্তব্যতে আসো। দেখো তড়িৎ অনুপাতে এটা যার আদর্শ অনুপাত হলো 1:1। ঠিক আছে, এর চেয়ে কম হলে সন্তোষজনক হবে না, বেশি হলে সন্তোষজনক, তাই ইহা সন্তোষজনক। চলতি অনুপাতও কিন্তু 2:1, এটার আদর্শ মানও 2:1, তাইলে এইটাও সন্তোষজনক। গ নম্বর প্রশ্ন বলেছে কার্যকরী মূলধন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করে কোম্পানির আর্থিক অবস্থার উপর মন্তব্য করো। তো কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র কি? কার্যকরী মূলধন আগে বের করতে হবে। কার্যকরী মূলধন সমান কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো 5 লাখ থেকে 2,50,000 বাদ দিলে কত হয়? 2,50,000 টাকা। ঠিক আছে, তো চলতি 2,50,000কে 2,50,000 দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে 1:1 অনুপাত হয়ে যাবে। এটার মন্তব্য কি? কার্যকরী মূলধন অনুপাত 1:1, যার আদর্শ মানও 1:1। ঠিক আছে, এটার আদর্শ মানও 1:1। কোনটার আদর্শ মান কত এটা কিন্তু তোমাদের বইতে চার্ট দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সুতরাং কার্যকরী মূলধন অনুপাত সন্তোষজনক। এরপর 2 নম্বরটা বলেছে যে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। তো দায় মালিকানা অনুপাতের সূত্র হলো বহিদায় ডিভাইডেড মালিকানা তহবিল। তো বহিদায় কি? ওই যে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বহিদায় হয়ে যায়। আর মালিকানা তহবিল তো আমরা ক নম্বরে পেয়ে গেলাম। তো বহিদায়টা দেখে নিই। 12% ঋণপত্র চলতি দায় দেওয়া ছিল, তাহলে এটা যোগ করলে কত হলো? 4,50,000 টাকা। তো 4,50,000কে 9,15,000 দ্বারা ভাগ করলে বের হয় 0.49:1 অনুপাত। ঠিক আছে, তো এটা অনুপাত আদর্শ মান কিন্তু 1:1 হতে কম, সুতরাং প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা সন্তোষজনক নয়। কারণ আদর্শ মান হওয়ার কথা ছিল 1:1 হওয়া দরকার ছিল। ঠিক আছে, এর বেশি হলে সন্তোষজনক, এটা সমান হলেও সন্তোষজনক, কিন্তু 1:1 কম যদি হয় তাহলে এটা সন্তোষজনক নয়। ঠিক আছে, তো এটাই ছিল রাজশাহী বোর্ডের আলোচনার বিষয়। তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।